ম্যাম প্রেজেন্টেশন সাবমিট কোথায় দেব ম্যাম? ওই যে তোমাদের একটা এক্সেল ফাইল শেয়ার করা আছে না, ওইখানে আমি সবাইকেই এডিটর দিয়ে রাখছি, পাবলিক এডিটর দিয়ে রাখছি। ওই ফাইলে ঢুকে তোমার ম্যাম ক্লাসরুমে তো পিডিএফ শেয়ার করা আছে ম্যাম, ওখানে তো না এক্সেল না এক্সেল শেয়ার করা আছে। এক্সেল শেয়ার করা আছে, অন্যরা তো শেয়ার করতেছে, অন্য সেকশনে দেখছি ওরা তো অলরেডি ড্রাইভার লিংক দিচ্ছে। তোমাদেরটাও এক্সেল শেয়ার করা আছে, প্রথম পিডিএফ দিছিলাম, পরে দেখলাম যে তোমাদের তো এডিট করতে হবে, তারপর আমি ওইটা রিমুভ করে এক্সেল দিয়ে দিছি। তো এক্সেলে সবাইকে এডিটর দিয়ে রাখছি, পাবলিক এডিটর। যেই যাবা 22 তারিখ না কবে যেন ডেডলাইন দেওয়া আছে, আমি 22 তারিখ গেলে 23 তারিখ আমি ভিডিও দেখে মার্কিং করা শুরু করে দেব। এর মধ্যে যদি কেউ না দেয় সেক্ষেত্রে তার 2 মার্কস মাইনাস যাবে, যা পাবে সেখান থেকে। ম্যাম কত তারিখ ম্যাম লাস্ট বললেন? আমার ঢুকে দেখতে হবে কত তারিখ ডেডলাইন দিছি, দাঁড়াও দেখে বলতেছি। ম্যাম কথা বুঝতে পারতেছি না ম্যাম, একটু কেটে কেটে আসতেছে। কেটে কেটে কেন যাচ্ছে? আমার তো এখানে কোনো সমস্যা নাই। তোমাদের ভিডিও প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট হলো বুধবার ডেডলাইন অ্যাসাইনমেন্ট, আর ভিডিও প্রেজেন্টেশনের ডেডলাইন দেখি কবে। এটা ডেডলাইন কবে ছিল? এটার ডেডলাইনও 22 তারিখ, 22 তারিখ বুধবার, 2 তারিখ ডেডলাইন, 22 তারিখ। আরেকটা বিষয়, একজন বান্দা আমাকে বলছে বলতে সে ক্লাসরুমে 13 তারিখে কমেন্ট করছে যে এখানে তার আইডি নাই। তারপর আমি তাকে রিপ্লাই করছি যে তার আইডি আর ফুল নেম কি, আমি তাহলে একটা অ্যাসাইনমেন্ট টপিক ওখানে এন্ট্রি করে দিই এডিট করে। সেখানে আর কোনো রিপ্লাই নেই। এখন সে 24-25 তারিখে এসে হয়তো কান্নাকাটি করবে। যাই হোক, আমরা তাহলে শুরু করি। শুরু করি বলতে আমরা শুরুতে ম্যাথ দিয়ে শুরু করছিলাম, আশা করছিলাম পরীক্ষায় ম্যাম ম্যাথ বেশি দিবে, প্রথম দিকে ওরকমই শুনছিলাম মিটিং এ। পরে আগের উইকে একটা মিটিং গেছে, রবিবারে মনে হয় একটা মিটিং গেছে, মিটিং এর পর আবার কিছু জিনিসপত্র আপডেট হয়েছে। তো জিনিসটা হলো আপডেটের উপরেই আছে। সময় সময় দেখি কিছু ফাইল সেখানে এন্ট্রি করে, আবার একটু পর গিয়ে দেখি আমি ডাউনলোড যখন করে রাখি, পরে গিয়ে আবার যখন লিংকে ফ্রি টাইমে ঢুকি তখন দেখি গিয়ে আবার আরেকটা কন্টেন্ট ওখানে মিসিং, সেটা উনি বাদ দিয়েছে। পরে দেখি আবার অ্যাড করছে, এরকম করে চলতেই আছে। কিছু কিছু সিলেবাস মিডের জন্য ছিল, সেই মিডের সিলেবাস উনি ফাইনালে পড়াতে বলছেন। তো যাই হোক, এই নিয়ে একটু আমার নিজেরই একটু সমস্যা হচ্ছে যে উনি কিছু কন্টেন্ট মানে ফাইনালাইজ না একদম, বুঝছো, কিছু কন্টেন্ট গুলি প্রথম বলতেছে পড়াতে, এরপরে গিয়ে মিটিং এ আবার বলতেছে যে তাহলে আমরা ওইটা বাদ দিই, এটা পড়াই, ওটা পড়ালে তো প্রেশার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। যাই হোক, মিটিং এ যাই হোক একমত হচ্ছে না। তো ফাইনালের কোশ্চেন নিয়ে যখন ডিসকাশন হলো তখন মোটামুটি একটা ডিসিশনে আসা গেছে। সেখান থেকে ওনার যেগুলা চয়েস ছিল সেখান থেকেও কিছু টপিক বাদ দেওয়া গেছে, দিয়ে যাই হোক যেগুলা ফাইনালি মনে হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট, আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলাই আমার কাছে যে মনে হয়েছে কোশ্চেন টাইপ এমন হতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্টে দিছি। এমন না যে অ্যাসাইনমেন্টটা জাস্ট জিপিটি মারলা, দেখে দেখে একটু লিখে দিলা, সাবমিট করে দিলা, শেষ। অ্যাসাইনমেন্ট তুমি কেমন সাবমিট করবা সেটার জন্য মার্কস পাবা, সেই সাথে অ্যাসাইনমেন্টের যে টাইপের কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ, আশা করা যায় ফাইনালে প্রায় 70 থেকে 80% তুমি এই সেম টাইপেরই কোশ্চেন পাবা, আশা করা যায়। আমি ফাইনালের মিটিং এর পর, ফাইনাল কোশ্চেনের যে মিটিং হয়েছে তারপর আরো আমি 2-3 দিন সময় নিয়েছি, নিয়ে ওই টপিকগুলো অ্যানালাইসিস করে কোশ্চেন টোশ্চেন দেখে লাস্ট পর্যন্ত এইখানে আসছি। এটা আশা করি আর চেঞ্জ হবে না, আর চেঞ্জ হলেও তো পরে আবার আসলে জানাবো, কিছু করার নেই। তো এই হলো অবস্থা। অ্যাসাইনমেন্টটা সবাই মন দিয়ে সলভ করবা, নাইলে পরীক্ষার হলে গিয়ে আমার কথা মনে পড়বে। 100% তো কমন আমি দিতে পারবো না ম্যাম, তাহলে একটু ম্যাম টাইমটা একটু বাড়াই দিলে ম্যাম ভালো হতো, একদম দিয়ে দিন। অ্যাসাইনমেন্ট কবে পোস্ট করছি দেখো তো, আমি বেশ কয়েকদিন আগে পোস্ট করছি। এবং আরেকটা জিনিস, এই অ্যাসাইনমেন্টের যে টপিক আছে তোমার কুইজ 4 তো সেই টপিক আছে, তাহলে তুমি কি করবে, ওটা তো করতে হবে। আর আমি অ্যাসাইনমেন্ট হাতে লেখার জন্য দিছি, কেন দিছি, ম্যাথ যে জিনিসটা, ম্যাথ তো তুমি এক্সেলে করতে পারবে না, এর জন্য আমি হাতে লেখা দিছি। আর প্রথম 2টা কোশ্চেন হাতে লেখা না দিলেও হতো, টাইপ করতে পারতা, তো টাইপ তো তোমরা করতে না, কপি করে পেস্ট করতে। এই জন্য আমি হাতে লেখার জন্য দিছি যে এখন তুমি যদি তুমি লেখো ফাইনালে তুমি ভালোভাবে লিখতে পারবে, মানে তুমি মোটামুটি একটু শিওর থাকো হুবহু এই কোশ্চেন না আসলেও এই টাইপের কোশ্চেন তুমি পাবা। এগুলো যদি তুমি পড়ে যাও সেই কোশ্চেনের আনসার তুমি করতে পারবে একদম মাথা ঘুরালে।
ম্যাম প্রেজেন্টেশন ম্যাম কিভাবে সাবমিট দেব ওখানে ম্যাম? মানে ওরকম ড্রাইভে আপলোড দিয়ে লিংকটা দিব? হ্যাঁ হ্যাঁ, শুধু লিংকটা দিবা। ম্যাম একটা পাশে একটা মানে এক্সেলে ঘর করে দিলে ভালো হতো ম্যাম, লিংকটা সাবমিট ঘরে করার। অর্ডার আবার করে দিতে হবে? একটা ঘরে খালি রিনেম করতে কি হয় দেখি, দাঁড়াও দেখি করে দিবানি। থার্ড ইয়ারে পরে যদি এগুলো বলো যে একটা ঘর করে দিলে ভালো হয়, একটা ঘর করতে কি হয় বলো? আর তোমরা ছেলেরা তো কোডিং এর দিকে এই সব কাজে বেশি এক্সপার্ট, আমরা মেয়েরা একটু এদিকে পিছায়। না ম্যাম মানে আপনি পারমিশন না দিলে কিভাবে করবো ম্যাম? আচ্ছা করে নাও করে নাও, না যদি করতে পারো তাহলে আমি করে দিব, সমস্যা নেই। ওকে ম্যাম। ম্যাম শুধু ভিডিওটা নাকি স্লাইডও আপলোড দিতে হবে ম্যাম? স্লাইড তো মনে হয় এখনো স্লাইডের বিষয়ে কিছু শুনিনি, কালকে আবার ফোন দিয়ে শুনবো স্লাইডের বিষয়ে কিছু বলে কিনা। আপাতত ভিডিওর জন্য রেডি হোক। আর যদি স্লাইডের কথা বলি, স্লাইডটা খুব বেশি পেজ যাবে না, কারণ আমি ছোট্ট ছোট্ট একটা টপিক দিয়েছি। ওই টপিকের উপর তুমি তো 10টা স্লাইড বানাতে পারবে না, হয়তো 2টা 3টা 4টা খুব বেশি দিন। আপাতত ভিডিওর জন্য প্রিপারেশন নাও, আমি কালকে দেখি জানাবো, কালকে সন্ধ্যার দিকে আমি জানাই দেবো, কালকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তোমাদেরকে জানাই দেবো সন্ধ্যা থেকে স্লাইড লাগবে কিনা। অ্যাসাইনমেন্ট কি হাতে লিখে দিব? জি, হাতে লিখে দিতে হবে। ম্যাম অ্যাসাইনমেন্ট কই আপলোড করব? অ্যাসাইনমেন্ট তো আমি ক্লাসরুমে খুলে দিচ্ছি, দাঁড়াও আমি একটা অ্যাসাইনমেন্ট ইয়ে করে দেখাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি। অ্যাসাইনমেন্ট কিভাবে আপলোড করবে এনে মনোযোগ দিয়ে দেখো। তোমরা ক্লাসরুম ইউজ করছো কিনা আমি তো সেটা জানি না, আমি তাহলে দেখাই দিই কিভাবে আপলোড করবা। কেউ যায় ক্লাসরুমে কমেন্ট করবা না, কেউ যদি কমেন্ট করো তাহলে তোমার ওই অ্যাসাইনমেন্ট তোমার বান্ধবী দেখে ফেলবে, দেখে ও এটা দেখে দেখেই লিখবে, নিজে আর কিছু করবে না। এমনকি তুমি চাও আরেকজন তোমারটা দেখে আস্তাগফিরুল্লাহ। জি, কমেন্ট করা যাবে না, কমেন্ট করলে ওটা সবাই দেখতে পায়। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তুমি কিভাবে সাবমিট করবা। এই যে এখন থেকে দেখা শুরু করো, ওই আছে। কোনো বান্ধবী ভুল করেও কপি করতে পারবে না। কেন পারবে না কেন? শুধু বন্ধুরাই কপি করবে। ও আচ্ছা, হ্যাঁ এটা ঠিক, আমরা মেয়েরা একটু বেশি গোছালো। এখন দেখো আমি দেখাই দিচ্ছি তুমি কিভাবে সাবমিট করবে। এই যে ক্লাসরুমে আসছো, এইটা হলো আমি নিজে খুশি, এখানে যে 5টা ক্লাসরুম আছে তোমাদের জন্য খোলা, এখানে আমি নিজের টিচার, তো এইখানে আমি সাবমিট করতে পারবো না। আমি আমার অন্য একটা ইমেইল এখানে অ্যাড করে রাখছি, অন্য একটা ইমেইল স্টুডেন্ট হিসেবে আমি এখানে অ্যাসাইন করে রাখছি। এখন আমি যে কাজটা করতেছি তোমরাও ঠিক এই কাজগুলাই করবা। এখানে আমার এই আইডিটাও যা, তোমার আইডিও তাই, এখানে আমি স্টুডেন্ট হিসেবে আছি। তো আমি এই যে 65 ওতে গেলাম, দেখো এখানে ওয়েডনেসডে বুধবার পর্যন্ত তোমার ডেডলাইন, অ্যাসাইনমেন্ট ভিডিও প্রেজেন্টেশন দুইটারই ডেডলাইন রাত 12টা পর্যন্ত। বুধবার রাত 11:59 পর কেউ সাবমিট দিতে পারবা, আমি ওই অপশনটা করিনি, যদি চালু করতাম তাহলে আর সাবমিট দিতে পারতে না, বাট আমি সাবমিট দেওয়ার জন্য অপশন রাখছি। 2 মার্কস মাইনাস করবো এর জন্য। বুধবারের মধ্যে যদি সবাই সাবমিট দিয়ে দাও তাহলে আর মাইনাস হবে না, যদি না দাও তাহলে মাইনাস হবে। এখন দেখো তুমি কি করবা, তুমি প্রথমে এই ক্লাসরুমে ঢুকলাম, ঢোকার পর এখানে আসলাম, আসার পর দেখো আমি এই যে এখানে অ্যাসাইনমেন্ট এপ্রিল 14তে দিছি, এখানে তুমি ঢুকবা। ঢোকার পর এই যেটা হলো অ্যাসাইনমেন্ট, তুমি এখানে ঢুকলে এই অ্যাসাইনমেন্টটা নিতে করতে পারবা, এটার উপর ক্লিক করলে অ্যাসাইনমেন্টটা তুমি করতে পারবা। এখন তুমি এই সাইডে আসো, দেখো এপ্রিল 22 11:59 এটা হলো ডেট। এখন এইখানে আসো, দেখো কি বলছে, ইওর ওয়ার্ক, তোমাকে অ্যাসাইন করে রাখা হয়েছে, মানে তুমি এখানে সাবমিট করতে পারবা। এইখানে আসো অ্যাড অর ক্রিয়েট, তুমি এখানে যাবা, ক্লিক করবা, করার পর তুমি গুগল ড্রাইভ থেকে দিতে পারবা, তোমার ল্যাপটপে যে আছে মানে অফলাইনে যে ফাইলটা ল্যাপটপে আছে সেটা লোকাল ফাইল দিতে পারবা, অথবা যদি চাও গুগল ড্রাইভ দিতে পারবা। এখন তুমি এই ফাইলে গেলাম, ব্রাউজ করলাম, করার পর আমি কোথায় যেতে চাই, আমি আমার তো অনেকগুলো জিনিস আছে। এখন ধরো আমি এই যে এখান থেকে এই পিডিএফটা, আমি ওইটা পিডিএফ না, এটা তো আমি এখান থেকে ধরো এই পিডিএফটা আমি আপলোড দিতে চাচ্ছি, এই যে পিডিএফটা আমি আপলোড দিতে চাচ্ছি, আপলোড হচ্ছে, এখনো কমপ্লিটলি হয়নি, এখনো আপলোড হচ্ছে। এখন এই যে পিডিএফটা এখানে অ্যাসাইন হয়েছে কিন্তু এখনো সাবমিট হয়নি, আমার পর্যন্ত টিচারের কাছে এখনো ফাইলটা পৌঁছায়নি। আমাকে এখন এখানে এসে টার্নিং করতে হবে। এখন তুমি যদি একাধিক ফাইল দিতে চাও, এটা একটা দিছো, এখানে কি আবার আরেকটা অ্যাড করে দিবা। তো তুমি যখন একটা দিয়ে দিলা, এখানে এসে তোমাকে টার্নিং করতে হবে, এই যে এখানে এসে টার্নিং করতে হবে। এখন দেখো এখানে গ্রিন কালার লেখা হচ্ছে টার্ন ইন, তুমি সময় মতো, আমি এই যে 22 তারিখের মধ্যে সাবমিট করছি বলে এখানে টার্ন ইন লেখা হচ্ছে। যদি আমি 22 তারিখের পর সাবমিট করি, এখানে লাল কালিতে লেখা হবে টার্ন ইন লেট, বুঝছো? ওই লাল কালিটা উঠলে বুঝবা তোমার 2 মার্কস শেষ। এখন আসো এখানে লিখে দিয়েছে আনসাবমিট, মানে আমি যদি চাই এই ফাইলটা এখন আনসাবমিট করে নতুন আরেকটা ইনসার্ট করতে পারবো, ঠিক আছে? তুমি যখন দেখবা যে এই জিনিসটা আসছে, তুমি বুঝে নিবা তোমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে।
কমেন্ট করলে ওই কমেন্ট সবাই দেখতে পাবে। আর এইটা যদি তুমি করো, এটা শুধু তোমার টিচার দেখতে পাবে, আমি দেখতে পাবো, আর কেউ দেখতে পাবে না। দেন তুমি সাবমিট করছো কিনা সেটাও তোমার বন্ধু জানতে পারবে না। তোমার কাছে যদি চায় যে অ্যাসাইনমেন্টটা দিয়ে আমি দেখে করবো, তুমি বলবা কি আমি না এখনো করিনি। কিন্তু যদি তুমি অ্যাসাইনমেন্ট কমেন্ট করো, সেক্ষেত্রে তুমি ধরা খেয়ে যাবে। যাই হোক, এখানে আমার কাজ শেষ। আমি এটা আবার কি যেন সাবমিট করছিলাম, আবার আনসাবমিট করে দিই। এইটা হলো আমার আরেকটা পার্সোনাল মেইল। আমি এটা দিয়ে ওখানে স্টুডেন্ট হিসেবে থাকি, আমি সবকিছু দেখি যে অ্যাক্সেস করা যায় কিনা। যদি অ্যাক্সেস করা না যায় তাহলে তো আমি বুঝবো যে তোমাদের সমস্যা হচ্ছে। এখন তাহলে আমি আসলে আমার আসল জায়গায় যাই। ওকে, আমরা এই যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দিছিলাম, পরীক্ষায় কোশ্চেনে এত বড় ডাটা সেট হয়তো থাকবে না। ডাটা সেট এইখানে মনে হয় আমি 10টা দিছি, হ্যাঁ 10টা ডাটা রাখছি। তো এইখানে এই 10টা ডাটা থাকবে না, মনে হয় 5টা বা 6টা এরকম থাকতে পারে, 5-6টা এরকমই থাকার কথা। আর এইখানে আমি অনেকগুলা কলাম দিছি, আমার যতগুলা মন চাইছে আমি মনে মাধুরী মিশাই দিছি। এইখানে এতগুলা কলাম থাকবে না, হয়তো 4টা বা 5টা কলাম থাকবে, ঠিক আছে। তো ডাটা সেট আমি হুবহু মিলাই দিতে পারবো না, বা এই লেখাটাও মিলাই দিতে পারবো না। এই ডাটা সেট সম্পর্কে এখানে সুন্দর একটা উদ্দীপক তোমাকে লিখে দেওয়া থাকবে। ওই উদ্দীপকের উপর বেস করে আর ডাটা বেসের উপর বেস করে প্রথম 3টা কোশ্চেন থাকবে, মানে 30টা মার্কস থাকবে শুধুমাত্র এই ডাটা সেটের উদ্দীপকের উপর বেস করে। লাস্টে 10 মার্কস হলো আলাদা। এখন আসো, এই অ্যাসাইনমেন্টটা আমি এই সুন্দর করে এটা পড়লাম। পড়ার পর এখানে প্রথম কোশ্চেনটা দিছে, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম কোশ্চেনটা তোমাকে নিজে খাতায় লিখতে হবে। লেখার পর তোমাকে সলভ করতে হবে। এখন আমি দেখো এই কোশ্চেনগুলোর পাশে কোনো মার্কস দিইনি, কারণ আমি জানি না পরীক্ষায় কোন কোশ্চেনে কেমন মার্কস দিতে পারে। যতদূর মনে হয় এই কোশ্চেনে মনে হয় 2-2 করে দিতে পারে। আমি মার্কস জানি না জন্য আমি এখানে আর কোনো মার্কস দিইনি। তোমাদের এটা দিছি আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য। অ্যাসাইনমেন্টটাও করা হবে, সেই সাথে ফাইনালের জন্য এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো আছে এগুলো তুমি প্র্যাকটিসের জন্য তোমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি এখনো করাইনি, সেটা হলো এই যে লাস্ট কোশ্চেনটা আমি এখনো করাইনি। তো লাস্ট কোশ্চেনটা এখনো করাইনি, এটা ইনশাআল্লাহ কালকে করাবো। খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ জিনিস। কালকে ইনশাআল্লাহ এটা আমি করাই দেবো, করে দিলে তোমরা লিখতে পারবা। এখন আমি যাই দেখি আসলে কি পড়াবো। দেখো, মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই থিওরি বেসড। এই যে 3-এর এ নাম্বারটা হলো ম্যাথ, কেএনএন এর ম্যাথ দিছে। তোমাকে কেএনএন এ বলছে কি ওই ডাটা সেট থেকে অ্যাপ্রোপ্রিয়েট 2টা অ্যাট্রিবিউট নিয়ে তুমি তোমার ম্যাথ করো, এবং কেন ওই 2টা অ্যাট্রিবিউট তুমি চুজ করছো তার সব যুক্তি দাও নাকি। এখন তোমাকে কি করতে হবে? এই ডাটা সেটে আসো। ডাটা সেটে এসে আমাকে বলছে 2টা অ্যাট্রিবিউট নিতে। দেখো তো এমপ্লয়ি আইডি কি আমি নিতে পারবো? কি মনে হয় তোমাদের? পারবো না। কারণ কি? আমি কেএনএন এ দেখছি ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে হয়। তো ইউক্লিডিয়ান ডিসটেন্স কি এই যে এমপ্লয়ি আইডি দিয়ে বের করা যাবে? যাবে না। তো এটা তো তোমার ইন্টিজার ক্যারেক্টারের সম্মিলন হচ্ছে, এটা করা যাবে না। তাইলে আমি নিতে পারি হয়তো এজ, কারণ এগুলো সব ইন্টিজার ভ্যালু। নিতে পারি, আমি নিব কিনা জানি না। এক্সপিরিয়েন্সটাও আমি নিতে পারি, আমার কনসিডারেশন থাকবে। ডিপার্টমেন্টটা আমি কেএনএন এর কোনোভাবেই নিতে পারবো না। এই স্যালারিটা হয়তো নিতে পারি। আচ্ছা, পারফরম্যান্স রেটিংটাও আমি নিতে পারি। কেন? কারণ দেখো এটা ইন্টিজার না হলেও এটা কিন্তু ফ্লোট বা ডাবল ভ্যালু। তো এটা নেওয়া যাবে, কারণ এটা দিয়ে দূরত্ব বের করা যায়। মানে এই ঘরে তুমি খেয়াল করবা যে কোন অ্যাট্রিবিউট মানে হচ্ছে এই কলামের কথা বলতেছে। অ্যাট্রিবিউট মানে হলো কলাম, অ্যাট্রিবিউট মানে হলো যে এক্সপেরিয়েন্স, এটা হলো একটা অ্যাট্রিবিউট, এজ হলো একটা অ্যাট্রিবিউট, এমপ্লয় আইডি হলো একটা অ্যাট্রিবিউট। তোমাদের এটা জানার কথা, যেহেতু ডাটাবেস কোর্স করছো। তো ডিপার্টমেন্ট হলো একটা অ্যাট্রিবিউট, তোমাকে কলামের নামটাই ওরা উন্নত ভাষায় অ্যাট্রিবিউট বলছে। তো এইখানে তোমার দেখতে হবে যে কোন 2টা অ্যাট্রিবিউট দিয়ে আমি ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে পারবো, ঠিক আছে। এবং এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা অপশন আছে, সেক্ষেত্রে তোমাকে আরেকটু ডিপলি চিন্তা করতে হবে, ঠিক আছে। 6টা থেকে 2টা নিতে হবে, এবং তুমি কেন ওই 2টা নিছো তার সপক্ষে একটু সাফাই গাইতে হবে। ম্যাথটা করতে হবে, সেই সাথে তার সপক্ষে একটু সাফাই গাইতে হবে। এখন তাহলে আমরা একটু থিওরির দিকে যাই। আসলে থিওরি পড়াতে আমার নিজেরও ভালো লাগে না, আর এখানে থিওরিগুলো একটু ইজিও আসছে, পড়লে তোমরা নিজেরা বুঝতে পারবে। এখন আমি জাস্ট একটু হালকা পাতলা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রথমে যাই কেএনএন। কেএনএন এর থিওরি বলতে এটা মনে হয় আমি মার্ক করে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি। আমার মনে হয় না তোমরা এটা খুলে দেখার সময় পাইছো, কারণ তোমরা প্রচুর বিজি। এইখানে আমরা যে বাংলা কথাবার্তা ওই ম্যাথ করার আগে মুখে মুখে বলছিলাম বা বোর্ডে 2 লাইন লিখছিলাম, এখানে সেগুলাই লিখে দেওয়া আছে। এখানে জাস্ট সেগুলাই লিখে দেওয়া আছে। তুমি একটা কথা চিন্তা করো, এখানে দেখো নন প্যারামেট্রিক ইনস্ট্যান্ট বেসড লেজি লার্নিং অ্যালগরিদম। লেজি লার্নিং কেন বলছে? কারণ আমরা যখন ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করছিলাম, আমাকে ম্যাথ দেওয়া ছিল 18টা পয়েন্টের জন্য আমি 18 বার ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করছিলাম। তো এটা কোনো আমার মতো অ্যাক্টিভ মানুষ এটা করতে পারবে না। যারা অলস টলস আছে তারাই এই অ্যালগরিদমটা বানাইছিল। সেটা বলা হচ্ছে লেজি লার্নিং। মানে আমি যদি খালি ডিসটেন্সই বের করতে থাকি সেই 7-8 এর সূত্র দিয়ে, তাহলে আমি তো আসলে খুব বেশি জিনিস শিখতে পারবো না, বুঝছো। এই হলো জিনিসগুলো। এখন বলছে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশনের জন্য ইউজ করা হয়। এটাও থিওরি বেসড কথা। ক্লাসিফিকেশন, রিগ্রেশন দুটোর জন্য ইউজ করা হচ্ছে।
এখন বলতেছে নো ট্রেনিং ফেজ, মানে এখানে কোনো ট্রেনিং ফেজ নেই, সরাসরি তুমি ডিসটেন্সটা বের করে ডিসিশন নিয়ে নিচ্ছ, তোমার এখানে আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, ঠিক আছে। এখন বলতেছে যে প্রেডিকশন বেসড অন দ্য মেজরিটি ভোটিং, এটা তোমাদের জানার কথা, কারণ এই ওয়ার্ডটা আমি বারবার ক্লাসে বলছিলাম, ওই যে কে এন এন, যত সংখ্যক পয়েন্ট হবে সেটা কথা বলছি। হ্যাঁ, এই সামনে আছে, সামনে ওটা বলতে পারবো। অ্যালগোরিদম লাগবে না, অ্যালগোরিদম লাগার কথা না, বাই এনি চান্স যদি লাগে সেক্ষেত্রে তুমি তো ম্যাথ করছো, ওই নিজে নিজে মাথায় আনবা, চিন্তা করবা, ম্যাথটা তুমি নিজে নিজে মাথায় আনবা, চিন্তা করবা, আর হলো সলভ করবা, ঠিক আছে। বাট এটা কষ্ট করে পড়তে হবে না, মাথা নষ্ট করে আর পড়তে হবে না। এখন আসো, এগুলো আমাদের লাগবে না, এইখানে যে থিওরি লাগবে। দেখো কেন বলছি চুজিং কে এন্ড কনসিডারেশন। এখন বিষয়টা হলো কি, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি ভাত কেন খাও, তুমি কি বলবা যে ভাত খেলে আমিষ পাওয়া যায় না, আমিষ আমিষ পাওয়া যায় নাকি, প্রোটিন মানে তো আমিষ, শর্করা পাওয়া যায় আর কি। ভাত খেলে শর্করা পাওয়া যায়, ভাত খেলে এনার্জি পাওয়া যায়, আমাদের বাচ্চারা ভাত খাইতো, আমরা রাইস প্রধান দেশ, এই সেই, এগুলো তুমি আমাকে বলবা। আমি যদি তোমাকে বলি যে হোয়াই ইউ চুজ ভাত, কেন আটা বা রুটি না, রুটিও তো শর্করা, তুমি তখন, আমি যখন বললাম যে কেন তুমি এটা চুজ করছো, তখন তুমি আমাকে কি বলবা যে রুটির তুলনায় আটার তুলনায় ভাত কতটা ভালো, তুমি তো এটাই আমাকে বলবা ঘুরাই ফিরাই, যে হ্যাঁ রুটি খেতে পারতাম বাট রুটির তুলনায় তো ভাত খেলে এটা হয় এটা হয়, এটা ভাল লাগে, এটা আমরা শুনছি, বা বাসায় আমাদের তো রুটি বানায় না, ঝামেলা হয়, ভাত রান্না করা ইজি, তাই এই সব ভাবি যাবে। মোট কথা তোমার রুটির চেয়ে ভাত কেন ভালো, তুমি এটাই আমাকে ঘুরাই ফিরাই বলতেছো, যে এইখানে না ওই দুইটা অ্যাট্রিবিউটকে বেস্ট প্রমাণ করতে হবে। আর তুমি কে নে, তোমাকে যে দুইটা না একটা অ্যাট্রিবিউট কে কেন তুমি চুজ করছো, তো চুজ দেখো এই কোশ্চেনটায় কি কে বসে এর মাস সেখানে কিন্তু কেন তোমাকে কি করতে হবে, অন্যদের তোমাকে থ্রি দিয়ে দিছে, দেখো চুজ দ্য ভ্যালু অফ, হ্যাঁ এই দেখো কনসিডারিং দ্য থ্রি নিয়ারেস্ট নেইবার, আমি তিনটার কথা বলে দিছি। এখন আমরা বোর্ডে কি শিখছিলাম যে এন এর মান যদি 16 হয়, পয়েন্ট যদি 16টা থাকে, সেক্ষেত্রে কে হবে রুট ওভার এন। এইখানে যেহেতু আমার কে এর মান 3 বলে দিছে, আমার আর কষ্ট করে কে ইকুয়াল টু রুট ওভার এন বের করতে হবে না, কে এর মান 3 অলরেডি বলে দিছে। এখন যদি বলে না দিত তাহলে তোমার বের করতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা কথা পাশে বলছে, এটা মনে হয় পরীক্ষার খাতায় নাও বলতে পারে, আমি একটু সেফটির জন্য বলে দিছি যে চুজ দ্য ভ্যালু অফ কে ইফ মোর নিডেড। আচ্ছা এইটা দিয়ে কি বোঝালাম, যে তিনটা এক করার পর যদি সেটা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি এই টাইপের আসে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আরো বেশি টাকা নিতে পারো, এটার জন্য বলেছি। বাট এইখানে আসলে আমার এই লাস্ট কথাটার কোনো দরকার ছিল না, কারণ দেখো প্রমোশন এটাই তো ওটা কি আউটপুট যে ক্যাটাগরি আছে ওটা কিন্তু এইটা, তো 0 একটা ক্লাস আর 1 একটা ক্লাস, দুইটা ক্লাস আছে, তো তিনটা ক্লাস নিলে এখানে এনাফ। আমার এই লাস্টের কথাটুকু লেখার দরকার ছিল না, তারপরেও আমি লিখে দিচ্ছি। এই দেখো যে বিটা বলছে হোয়াই ইউ চুজ দিস অ্যাট্রিবিউটস জাস্টিফাই ইওর আনসার্স, অনেকগুলো ছিল, সেগুলো থেকে তুমি কেন এটা চুজ করছো। পরীক্ষায় কোশ্চেন আসলে এরকম থিওরিটিক্যালি থাকবে, তা খুব বেশি কঠিন না, সহজ জিনিসই থাকবে। এখন আসি, এখানে বলছে স্মল কে লার্জ কে নিলে আসলে কেমন হবে, এইটা তো সিনারিও বলছে। আচ্ছা ইউজ ক্রস ভ্যালিডেশন টু অপটিমাল কে, ক্রস ভ্যালিডেশন মানে হচ্ছে, তোমরা অনেকে আছে, আমি যে স্লাইডটা দিই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, শুধু ওইটাই করে। অনেকে আছে আমি খাতায় বোর্ডে যা লিখি ওটাই শুরু করে, আবার অনেকে আছে একটু চালাক, ওরা কি করে ওই বোর্ড থেকেও পড়ে, আবার খাতায় যেটা আমি লেখাই বা টেলিগ্রামে যেটা দিই এই টেলিগ্রামের নোটটাও পড়ে, আবার বোর্ডে যেটা লিখে সেটাও পড়ে, আবার আমাকে ইনবক্সে মেসেজ করে যে ম্যাম এই স্লাইডটা কি আছে, এটা কি করবো। হ্যাঁ, অনেকে আছে এরকম চালাক। সেক্ষেত্রে এই যে সে সবগুলা জিনিস যে একসাথে কম্বাইন করে তার ভালো প্রিপারেশন নিচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। মাল্টিপল মডেলকে একসাথে করে যদি তুমি ভালো কোনো রেজাল্ট ইয়ে করতে চাও বা বিল্ড করতে চাও, সেক্ষেত্রে ওই প্রসেসটাকে বলা হয় ক্রস ভ্যালিডেশন, ঠিক আছে। কেএনএন এর কি আছে, এই গুণটা আছে। এই মেইন কথাগুলো এখানে ওই যে বি নাম্বার কোশ্চেনে যে এখানে যে বলছে তুমি কেন চুজ করছো জাস্টিফাই করো, তো এইখানে এরকম কিছু মানে মূল কথাবার্তা লিখতে হবে, খুব বেশি জিনিস লিখতে হবে না, অল্প লিখতে হবে। এন্ড এটা কতটুকু লিখতে হবে ডিপেন্ড করছে মার্কসের উপর, যদি 1 মার্কসের কোশ্চেন থাকে তাহলে দুইটা বা একটা পয়েন্টে শেষ করে দিলা এক লাইনে, শুধু মেইন কথাটা। আর যদি 2 মার্কসের কোশ্চেন থাকে সেক্ষেত্রে একটু বেশি লিখতে হবে, 3 থেকে 4 লাইন লিখতে হবে, ঠিক আছে। এখন আসো প্রস এন্ড কনস, শুধু কেএনএন না, যে স্কেলিং ফিচার ইঞ্জিনিয়ারিং এর যে টেকনিক আছে, স্কেলিং এর যে টেকনিক আছে, বা ডাটা নর্মালাইজেশন বা ভিজুয়ালাইজেশন, যে টপিকগুলাই বলো সবারই কিন্তু প্রত্যেকটা মডেলের জন্য অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লাগবেই। পরীক্ষায় তুমি সরাসরি একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাবা, সরাসরি সম্ভবত 2 নাম্বার কোশ্চেনের দিকে এরকম থাকতে পারে। মানে 2 নাম্বার কোশ্চেনে কত মার্কস বলতে পারছি না, তবে 2 নাম্বার কোশ্চেনে এরকম একটা কোশ্চেন তুমি পাবা যে এই মডেলটার আসলে প্রস এন্ড কনস কি, বুঝছো। সরাসরি একটা মডেলের জন্য তুমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পাবাই, তো এগুলা পড়বা। কোনটা থেকে পাবা সেটা সরাসরি বলতে পারছি না,
এখন আসো সামারিতে সেই মেইন কথাগুলো ওই যে একটু আগে যেগুলো বলছিলাম ওগুলাই আবার ঘুরে এখন ম্যাথ আছে এখানে ম্যাথটা আমাদের এই ম্যাথটা খুবই ছোট এটা আমাদের লাগবে না আমরা বড় ম্যাথ যেহেতু করছি ওটাই পরীক্ষার আগে করে দেবো এত ইজি কোশ্চেন যদি আমি করে যাই তাহলে পরীক্ষায় একটু মানে রংচং মাথা থাকবে সেটা সলভ করতে পারবো না তো ওইটা করে দেবা আর কারো যদি মনে হয় যে বেশি করবা তাহলে এটা তোমরা করতে পারো দেখো তো এখানে কিন্তু ক্লাস আছে দুইটা রেড আর ব্লু মাত্র দুইটা ক্লাস আছে আর দেখো এখানে কে ইকুয়াল টু 3 বলে দিয়েছে আর এখানে যদি কে এর ভ্যালু 3 না বলতো আমার কে ইকুয়াল টু কত হতো √n মানে হলো এখান থেকে 2 আসতো √4 মানে 2 আসতো তো এইটা আমার আপাতত মাথা ব্যথা নেই এখন আসলে লজিস্টিক রিগ্রেশনে কিছু কথাবার্তা আছে লজিস্টিক রিগ্রেশনে আমরা মেইনলি ডেরিভেশনটাই করে থাকি আমি সেটাই জানতাম পরবর্তীতে হচ্ছে ম্যাথের বিষয়ে কথা ওঠার পর ম্যাথটা একটু কঠিন এবং বড় সো এটা বাদ গেছে এখন ম্যাথের পরিবর্তে আসছে কিছু থিওরি ম্যাথের পরিবর্তে কিছু থিওরি আসছে কিছু থিওরি যদি আসে আমরা বোর্ডে অলরেডি কিছু থিওরি লিখে পড়ছিলাম যে এটার আউটকাম বা আউটপুট হলো প্রবাবিলিটি বেসড আচ্ছা আর এটা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করা হয় স্পেশালি বাইনারি ক্লাসিফিকেশনের জন্য বেশি ইউজ করা হয় আচ্ছা তারপর এটা তোমার রেঞ্জ আছে এবং আরো কিছু জিনিসপত্র আছে যেমন কি জানো আমার এত কিছু মনে পড়ছে না এখন আসো এই থিওরি বেসড অল্প কিছু কথা বলবো আমরা যেগুলো পড়ছি সেগুলো এই দেখো এই যে বলছে স্ট্যাটিস্টিক্স মডেল ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রেডিক্টস দ্য প্রবাবিলিটি আচ্ছা আউটপুটে কি বলছে প্রবাবিলিটি আর ম্যাচ করে কি আচ্ছা এই যে ক্লাসেস ইউজিং সিগময়েড আমরা কিন্তু ক্লাসে শিখছিলাম লজিস্টিক বা সিগময়েড ফাংশন লজিস্টিক বা সিগময়েড ফাংশন এখানে একটা এগুলো লেখা আছে তোমার এই থিওরি কথাবার্তাগুলো এখানে লাগছে কারণ আমাদের মনে হয় কেমন একটা কোশ্চেন দিছিলাম এই যে হোয়াট ইজ দ্য ইভ্যালুয়েশন প্রসেস অফ লজিস্টিক রিগ্রেশন ইভ্যালুয়েশন প্রসেসটা কি আসলে মানে তোমাকে যে তুমি আসলে পরে ক্লাসে যাইতে পারবা কিনা তুমি টপার নাকি ব্যাক বেঞ্চার নাকি এভারেজ সেটা আমি কিভাবে বুঝবো তোমার কুইজের মার্কস দেখে তোমার মনে হয় বুঝবো নাকি এছাড়া তো আমার আসলে বোঝাবো পাই নাই সেক্ষেত্রে এটা বলতে ইভ্যালুয়েশন প্রসেসটা আসলে কি হতে পারে দেখো তো আমাদের এই যে সিগময়েড ফাংশনটা আছে এইগুলা তারপর তোমার যে প্রবাবিলিটি যে দেখাইছিলাম 0 থেকে 1 এর মধ্যে থাকে ফাইনাল ক্লাসিফিকেশন এই কথাবার্তাগুলো একটু ঘুরাই বলতে হবে এখন এখানে আসো এখানে বলছে যে what kind of scenario can be considered as a good result আচ্ছা গুড রেজাল্টে কেমন সিনারিও হতে পারে এখন সেটা দেখি আচ্ছা এই যে দেখো এখানে বলছে যে গুড সিনারিও বলতে তুমি কি বোঝো অ্যাডভান্টেজ যা ইউজ করলে তুমি ভালো মডেল অ্যাকুরেসি পাবা সেগুলোর কথাই বলছে তো এখানে এসে বলতেছে যে এই যে লার্জ স্যাম্পল ডাটা আচ্ছা এখন দেখো আমি যখন এই যে ই টাইপের কোন ইকুয়েশন ইউজ করলাম ই যখন আছে ওটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়েশন বা লগারিদম এই টাইপের জিনিসপত্র ইউজ করলে কমপ্লেক্সিটি প্রচুর পরিমাণ হ্রাস পায় অনেক বেশি হ্রাস পায় এখন ধরো তুমি অনেক দামি একটা ফ্ল্যাট নিছো ফ্ল্যাট নেওয়ার পর সে বাসায় কেউ থাকে না তুমি নিজেও থাকার সময় করো না তাহলে ওই ফ্ল্যাটটা নিয়ে তোমার কি আলটিমেটলি কোনো লাভ হলো মানুষ তোমাকে বলতেছে হ্যাঁ অমুক তো বড় লোক হয়ে গেছে দামি ফ্ল্যাট কিনছে তাহলে তুমি যে টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনছো ওই টাকাটা তোমার ইউটিলাইজ হচ্ছে না দ্যাটস ওয়াই সিগময়েড ফাংশন যেহেতু হাই ইফোর্ট আমরা যখন এটা শিখছিলাম আমাদের কিন্তু বেশি কষ্ট হয়েছিল সো হাই ইফোর্ট দেওয়ার ফলে কমপ্লেক্সিটি তো হ্রাস হচ্ছে কিন্তু সেখানে স্মল ডাটা সেট দিলে তোমার ইউটিলাইজ হচ্ছে না মেমোরি বা কম্পিউটেশন ইউটিলাইজ হচ্ছে না সেক্ষেত্রে তোমাকে কি বলতে হবে লার্জ ডাটা সেটের জন্য এটা বেশি ইফেক্টিভ বাইনারি ক্লাসিফিকেশনের জন্য ইফেক্টিভ সো এই কথাগুলাই ঘুরে বলতে হবে ম্যাথটা তো আমরা করবোই না লাগবে না আশা করি হালকা পাতলা এখন আসো এই যে এটা ইভ্যালুয়েশন প্রসেস তুমি আসলে কি দিয়ে তোমাকে যেমন আমি কুইজ আর মার্কস দিয়ে বিবেচনা করবো যে তুমি কেমন স্টুডেন্ট বা কেমন মনোযোগী সেটা এইখানে লজিস্টিক রিগ্রেশনের রেজাল্ট যে আসলো ওই রেজাল্টটা তুমি ভালো নাকি খারাপ কত দূর কি করতেছে এটা কিভাবে বুঝবা কোন প্যারামিটার সাহায্যে সেগুলো হচ্ছে কি অ্যাকুরেসি প্রিসিশন রিকল এখন স্কোর আচ্ছা এখন এই জিনিসগুলোর মধ্যে অ্যাকুরেসি আমরা বাচ্চাকাল থেকেই জানি প্রিসিশন রিকল এখন স্কোর কনফিউশন ম্যাট্রিক্স এই চারটা টার্ম আমাদের কালকে ক্লাসে পড়ানো হবে কালকে ক্লাসে এই চারটা টার্ম নিয়ে পড়া হবে খুব ডিপলি পড়বো না হালকা পাতলা পড়বো আরওসি এওসি আছে এই জিনিসগুলো তুমি নাম মনে রাখবা ওই ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে বা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্সের মধ্যে এগুলোর নাম লিখবা ডিটেইলস লেখা লাগবে না এবং ডিটেইলস পরীক্ষায় আসবেও না আচ্ছা আর এখানে একটুখানি কথাবার্তা বলছে এগুলা একটু পড়বা আচ্ছা এটাই যাই এখন ডাটা ভিজুয়ালাইজেশন যে স্লাইড আছে এটা অলরেডি আমরা পড়ে ফেলছি
এই স্লাইডটা অলরেডি পড়ে ফেলছি, এখানে কিছু কিছু মিল আছে, কিছু কিছু এক্সট্রা জিনিস আছে, তো এটা আমাদের আবার ডুপ্লিকেট হতে পড়ার দরকার নেই। ওই যে একটা পড়ছো আর আমি একটা ফাইল শেয়ার করছিলাম, এগুলো একটু ভালো করে পড়লে আশা করি তোমার মাথায় এই জিনিসটা ঢুকে যাবে, এই স্লাইডটা আর কষ্ট করে নতুন করে পড়া লাগবে না। এখন আসো লেকচার 8, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ডাটা ভিজুয়ালাইজেশন থেকে যেমন একটা কোশ্চেন আসবে, এখান থেকেও একটা কোশ্চেন আসবে। তো আমরা তাহলে যাই, এই স্লাইডটা থেকেও একটা কোশ্চেন আসবে। তাহলে আমরা দেখি ফিচার ইঞ্জিনিয়ারিং কি জিনিস। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে হলো তোমাকে যে তোমার বাসায় চা আছে, চিনি আছে, দুধ আছে, কফি আছে, পানি আছে, তুমি আচ্ছা তোমার বাসায় ইন্ডাকশন আছে, গ্যাসের চুলা আছে, লাইনের গ্যাস আছে, আবার সিলিন্ডার গ্যাসও আছে, আর শুধু ইন্ডাকশন না, ইন্ডাকশনের সাথে ইনফ্রারেড চুলাও আছে। এখন তোমার চা খেতে ইচ্ছা হচ্ছে, তুমি যাবা চা বানাবা। এখন তোমার হাতে অনেকগুলো অপশন, তুমি কি করতে পারো, তুমি গ্যাসের চুলায় লাইনের যে গ্যাস আছে ওখানে চা বানাতে পারো, সিলিন্ডারের গ্যাসে চা বানাতে পারো, ইন্ডাকশনে বানাতে পারো, বা ইনফ্রারেডে বানাতে পারো। চারটা অপশন থেকে যে কোনো একটা চুজ করবে। আচ্ছা, এখন তুমি চা যে বানাবা, প্রথমে তোমার কি করতে হবে, পানি দিতে হবে। এবার পানির মধ্যে একটু চিনি দিতে হবে। যদি দুধ চা বানাতে চাও তাহলে দুধ তো দিতে হবে, তার মধ্যে চায়ের লিকার দিতে হবে। বা যদি কফি খেতে চাও তাহলে কফিটা আলাদা খায়, এটা তোমার উপর ডিপেন্ড করছে। মোট কথা হলো কম্বিনেশন, সবগুলা জিনিস তুমি একসাথে করে চা বানাচ্ছ। এখন এখানে দেখো প্রথম ওয়ার্ডটা কি বলছে, ক্রিয়েট। তুমি চা, চিনি, পানি, তারপর তোমার যে দুধ, এগুলো সব আলাদা আলাদা জিনিস ছিল, সেগুলা থেকে তুমি একটা নতুন আইটেমের খাবার ক্রিয়েট করছো, নতুন আইটেমের খাবার ক্রিয়েট করছো, এটা হলো ক্রিয়েট। ট্রান্সফর্ম, ওই গেল হলো চাটা শুকনা গুঁড়া ছিল, ওটা তো খাওয়ার উপযোগী ছিল না, চিনিটা শুধু শুধু অনেক বাচ্চারাই খায়, আমরা খাই না, দুধটা অনেকে খায়। এখন ওই দুধ, চিনি, পানি টানি দিয়ে সবকিছু দিয়ে কি হয়ে গেল, ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন আইটেমের খাবার হলো। ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন আইটেমের খাবার হলো। এখন আসো সিলেক্টিং মিনিংফুল ফিচার্স। এই যে তুমি গ্যাসের চুলায় চা বানাবা, নাকি ইন্ডাকশনে বানাবা, নাকি লাইনের গ্যাসে বানাবা, তুমি তোমার কাছে সবচেয়ে অপটিমাইজ যেটা মনে হচ্ছে তোমার কাছে। অনেকে আছে একটু ও মনে করবে কি যে এখন তো গ্যাসের দাম বেশি, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, তাহলে আমি হচ্ছে ইন্ডাকশন চুলায় বানাই, তাহলে আমার তুলনামূলক খরচ কম হবে, বিদ্যুৎ খরচ যেহেতু কম। এটা সে কোন পার্সপেক্টিভ চিন্তা করলো, তার ওয়েস্টের উপর, খরচের উপর চিন্তা করে সে ইন্ডাকশনটাকে চুজ করলো, সিলেক্ট করলো। এটা তার কাছে মিনিংফুল হচ্ছে, কারণ ওই যে খরচের কথা চিন্তা করছে। আরেকজনকে চিন্তা করলো দূর, বিল তো আমার বাপ দিবে বা আমার মা দিবে, আমার তো চিন্তা করার দরকার নেই, গ্যাসে দিলে একদম 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। গ্যাসে আলোচনা মনে হয় টাইম বেশি লাগে, ইন্ডাকশনে দ্রুত হয়। তো তোমার কাছে তুমি যখন চিন্তা করবে যে আমার তো বিল দিতে হবে না, আমি অল্প সময়ের মধ্যে চাটা বানাই নিয়ে আমার রিলস তো দেখতে হবে, যায় রিলস দেখা তো মিস করা যাবে না, তো আমি যদি 30 সেকেন্ডে চা বানাই ফেলতে পারি, অনেক আবার হিটারে দিবে। তুমি যখন যে অপশনটা তুমি এক একটা পার্সপেক্টিভ থেকে চেঞ্জ সিলেক্ট করছো, তুমি অপশন সিলেক্ট করছো, এটা মিনিংফুল ফিচার্স মানে হচ্ছে তুমি একজনকে চিন্তা করছে, সে খরচের কথা চিন্তা করছে না, তার সময়ের কথা চিন্তা করছে, যে অল্প সময়ের মধ্যে রিলস নিয়ে বসতে হবে। তো এইটা হলো মিনিংফুল ফিচার্স। ফ্রম র ডাটা, র ডাটা মানে হলো এই যে চা পাতাটা প্যাকেটের দোকান থেকে এনে রাখছিলাম, তারপর তোমার বেসিন দিয়ে যে পানি পড়ছে ট্যাপ দিয়ে, বা যে দুধের প্যাকেটটা তুমি এনে রাখছিলা, এগুলো হলো র খাবার বা র ডাটা। ঠিক আছে, টু ইমপ্রুভ মেশিন লার্নিং মডেল পারফরমেন্স। ওই যে চা, আচ্ছা এখন জিনিসটা হলো চা তো চা বানায় খেলেও পেটে যাবে, আবার যদি আমি হাতে একটু চা পাতা নিয়ে, আরেক হাতে আরেক চামচ চিনি নিয়ে, আর একটু পানি নিয়ে, একটু দুধ নিয়ে আলাদা আলাদা ভাবে খাইয়ে ফেলি, তাহলে সেটাও কিন্তু পেটে কিন্তু ওই পাকস্থলিতেই যাচ্ছে, চাটাও পাকস্থলিতে যাচ্ছে, আবার চিনি, চা পাতা, তারপর দুধ, পানি এসব যদি আমি আলাদা আলাদা চোখ দিয়ে খাই, সেটাও কিন্তু পেটে যাচ্ছে। তো এখন আমি যখন চা খাচ্ছি, ওইটা আমার স্বাদ লাগতেছে, মনে একটা স্যাটিসফ্যাকশন আসছে, আমার টায়ার্ডনেসটা রিমুভ হচ্ছে। কিন্তু আমি যখন ওই চা পাতা শুধু শুধু খাবো, আমার খেতে একদমই ভালো লাগবে না। যখন চিনিটা আমি শুধু শুধু খাবো, আমার খেতে একদমই ভালো লাগবে না, আলটিমেটলি ওটা পেটে যাচ্ছে। তো এইখানে দেখো টু ইমপ্রুভ মেশিন লার্নিং, আমি যে চা খেয়ে শান্তি পাচ্ছি, এটা হলো আমার কি হচ্ছে, ইমপ্রুভ করছে কিসে, আমার যে মেশিন লার্নিং মডেল পারফরমেন্স, আমার যে স্বাদ, আমার যে টেস্ট, আমার যে একটা স্যাটিসফ্যাকশন, এটা দিচ্ছে। তো আশা করি এই ডেফিনেশনটা আমি বোঝাতে পারছি। ডেফিনেশনটা ভালো করে মনে রাখবা। এই একটা ডেফিনেশনকে 4 ভাগে ভাগ করা হবে। আমি একটু আসতেছি 30টা সেকেন্ড।
থেকে বিটার ফিচার করতে হবে, তারপর বিটার মডেল বানাতে হবে। তো এখন আমরা নিচে যাই কিভাবে ভাববো। তো আমি ফিচার ইঞ্জিনিয়ারিং কেন করবো, এই যে একই কথা, ইমপ্রুভ করছে, তারপর কি হচ্ছে লার্ন প্যাটার্ন বেটার। ওই যে আমি যদি চা পাতা চাবাই চাবাই খাই আমি শান্তি পাবো না, আমার মুখে ভালো লাগবে না, আমি চা খেলে একটু শান্তি পাবো। আমি বলছো রিডিউসেস নয়েজ অ্যান্ড ইররিলেভেন্ট ডাটা, এইটা একটু পরে আসতেছে। এটা এখন বলছো রিডিউসেস ডাইমেনশনালিটি, এটাও একটু পরে আসতেছে। এখন দেখো এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভাগ, মেইনলি 4 ডিফারেন্ট ওয়েজ টু ফিচার ইঞ্জিনিয়ারিং। 4টা ওয়ে আছে। কি কি? ফিচার ট্রান্সফরমেশন, কনস্ট্রাকশন, সিলেকশন, এক্সট্রাকশন। আশা করি এখন আমার এই 4টা লাইন আর বলতে হবে না। 4টা লাইন আমি কে বলি, এই 4টা লাইনের বাংলা যেটা আছে আমি কে বলি বলে ফেলছি। এখন এদের যে মেইন ওয়ার্ড এটা তোমার মনে রাখতে হবে। এটা যদি তুমি মনে রাখতে পারো ইজিলি তুমি ডেফিনেশনটা পরীক্ষায় দিতে পারবা। তো কি বলছে, ট্রান্সফরমেশন হচ্ছে মডিফাই ফিচারস, ওই যে সবকিছু জিনিস একসাথে করে মডিফাই করলাম খাবারটাকে। তারপর বলছে কনস্ট্রাকশন, নিউ একটা খাবারের আইটেম আসলো, এটা হলো কনস্ট্রাকশন। সিলেকশন ওই যে বললাম যে আমি গ্যাসের চুলা চুজ করবো নাকি হিটার চুজ করবো নাকি ইন্ডাকশন চুজ করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার। শুধু একটা সিলি ফিচার চুজ করলে হবে না। ধরো আমি তোমাকে যে বলে দিচ্ছি যে এই স্লাইডগুলো পরীক্ষা করা লাগবে না, তো তুমি কি করলা, যাই ওই স্লাইডগুলোই আগে পড়লাম। আর একজন কি করলো, ওই আধা ঘন্টা তুমি না আসা মানে মার্ক করা নেই এই স্লাইডগুলো তুমি আগে পড়লা আধা ঘন্টা, যেটা পড়তে বারণ করছে। আর আরেকজন কি করলো, মার্ক করার জিনিসগুলো আধা ঘন্টা ধরে পড়লো। তাহলে কে ভালো করবে? অবশ্যই তোমাদের বন্ধু ভালো করবে। এখন এখানে এসে দেখো চুজ ইম্পর্টেন্ট ফিচার্স। আচ্ছা, রিডিউস ডাইমেনশন, এক্সট্রাকশন। এক্সট্রাকশন হলো ডাইমেনশন রিডিউস করা। আমাদের ক্যাম্পাসে আমরা দেখছি অনেক জায়গাগুলোতে রেস্ট্রিক্টেড জোন, ওই রেস্ট্রিক্ট এরিয়াগুলোতে আমরা যখন যাই আমরা জানি আমরা ঢুকতে পারবো না বা কিছু দেখতে পাবো না ঢাকা, তারপরেও আমাদের অনিচ্ছায় চোখ ওদিকে চলে যায়। এই জিনিসটা হলো এক্সট্রাক্ট করা, এক্সপ্লোর করা, এক্সপ্লোর করা। হিডেন যে প্যাটার্ন বা জিনিস আছে ওই ফিচারগুলোকে এক্সপ্লোর করা। এরা মনে হয় এখন অ্যাটেন্ডেন্স দিতে আসছে। আচ্ছা, এখন এই যে এইখানে যেটা বলছে সিলেকশন, এই যে 3 নাম্বার লাইনটা যেটা রিডিউসেস নয়েজ অ্যান্ড ইররিলেভেন্ট ডাটা। নয়েজ, আমার কাছে 4টা বা 5টা অপশন ছিল চা বানানোর জন্য। 4টা বা 5টা অপশন নিয়ে যদি আমি এখন চিন্তা করতে বসি যে আল্লাহ আমি কোনটা করবো, ক্যালকুলেশন করতে বসি কোনটা আমার বিল বেশি উঠবে বা কোনটা আমার টাইম বেশি লাগবে, ক্যালকুলেশন করতে বসলেই ঝামেলা। এইখানে কি আছে, 4টা অপশন আছে, আমি যেকোনো একটা অপশন আমি চা বানাইতে পারবো, যেকোনো একটা দিয়ে। বাকি 3টা আমার কাছে ইরিলেভেন্ট। ওই একটা অপশনে যেটা আমি চুজ করছি ওটা হলো রিলেভেন্ট, আর বাকি 3টা ইরিলেভেন্ট, বাকি 3টা ইরিলেভেন্ট। এখন ধরো তোমার বাসায় যে সব গ্যাস ট্যাস আছে, ইন্ডাকশন ইনভার্টার সব আছে, শহরের বাসা, ভাড়া নিয়ে থাকো। তুমি যদি এই বাসায় মাটির চুলা এনে তুমি লাকড়ি জ্বালায় চা বানাও বা রান্না করো, তোমাকে তো বাড়িওয়ালা একদম রাতারাতি ঘাট ধরে বের করবে। কেন? কারণ ওর বাসা নষ্ট হয়ে যাবে। তো ওইখানে এই জায়গাটাতে মাটির চুলাটা হলো কমপ্লিটলি ইরিলেভেন্ট, এটা ইউজ করাই যাবে না, এটা কোনো ইম্পর্টেন্স নেই। বাকি 4টা অপশনে যে কোনো একটা আমি ইউজ করতে পারি। এখন বুঝছো রিডিউসেস নয়, ওই যে আমি যে মাথা চাপড়াচ্ছি আমি কোনটা দিয়ে কি বানাবো, কোনটা দিয়ে আমি যা বানালে লাভবান হবো, এই যে একটা অপশন চুজ করলাম, বাকিগুলো তোমার নয়েজ হিসেবে কাউন্ট হচ্ছে। ডাইমেনশনালিটি সেম। ডাইমেনশনালিটি তো আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আমরা দেখছি যে কোশ্চেনে একটা ডাটা ছিল, ডাটা সেট, ওখান থেকে আমি 4x4 বা 5x5 ম্যাট্রিক্স বের করছিলাম, সেখান থেকে আমি লাস্ট পর্যন্ত একটা ডাইমেনশনের ইকুয়েশন বের করছিলাম, তাই না? এটা হলো রিডিউস করা ডাইমেনশনালিটি। এখন এই যে এখানে ফিচার ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন তো আমরা বুঝছি যে আগে যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমি চেঞ্জ করব না, জাস্ট মডিফাই করব, মডিফাই করে ফেলবো, আর কিছু না। এখন এইখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে আসলে কি পড়ে, হ্যান্ডলিং মিসিং ভ্যালু। এখানে আসি হ্যান্ডলিং মিসিং ভ্যালু কি। এখানে এসে দেখো তো এই ডাটা সেটটাতে এই যে 2, 5, 3, 6 এরা সবাই কিন্তু ইন্টিজার ভ্যালু, এরা সবাই জিরো সহ এরা ইন্টিজার ভ্যালু। বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা ইন্টিজার না, যেটা হলো স্ট্রিং, MAN। এটা হলো অনেকটা নট অ্যাপ্লিকেবলের মতো। তো দেখো তুমি যখন সি প্রোগ্রামিং লিখবা, এটা সি বা পাইথন প্রোগ্রামিং লিখবা, তখন তো তুমি ডাটা টাইপের অলরেডি ইন্টিজার দিয়ে দিছো। ইন্টিজার যদি দিয়ে দাও এই ডাটাটা কিন্তু ইন্টিজারের মধ্যে ঢুকবে না, এরর দেখাবে, হয় এরর দেখাবে না হলে প্রসেসই করবে না, এরর দেখাবে না হলে প্রসেস করবে না। এখন তাহলে এই সমস্যা থেকে বাঁচতে আমি কি করতে পারি, এই NAN কে কিছু একটা ধরে আমি চেঞ্জ করাতে পারি। তো সেই কিছু একটা কি, ধরো আমি এটাকে জিরো হিসেবে কনভার্ট করে দিলাম, এই যে সাইডের ঘরগুলোকে ওটাকে জাস্ট জিরো হিসেবে কনসিডার করে দিচ্ছে। এখন যদি তুমি এটা ইনপুট হিসেবে দাও তাহলে তুমি ঠিক মতো আউটপুট পাবা, ওটা কি হবে, রান হবে। ঠিক আছে, এখানে বলছে লাইক ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এস্টিমেটস। এখন এইখানে আরেকটা অপশন আছে, সেটা হলো ধরো নেট বেস অ্যালগরিদম সম্ভবত
তোমরা পড়োনি, ওইটা যদি পড়তে তাহলে তোমরা এই জিনিসটা ভালো বুঝতে। তো আমাদের এখন ডিটেলস সব দরকার নেই, হালকা ধারণা দেবো। সেটা হলো এই যে রো, এই রোতে দেখো তো সাম কত, 2 আর 5 7 10 16, এই রোতে কত 18 আর 7 25। আচ্ছা, তো এখন তোমাকে দেখো এই রোতে আছে 0। নেইপাস অ্যালগরিদমে কোনো ডাটাতেই তুমি 0 হিসেবে এন্ট্রি দিতে পারবে না, ওখানে প্রবাবিলিটি বের করতে হয়। তুমি যদি 0 দাও সেক্ষেত্রে সায়েন্টিফিক এরর বা ম্যাথ এররের একটা থাকে। হ্যাঁ, জিরো নয়, কিভাবে এই ডাটাটাকে 0 থেকে বাড়ায় 2 বা 3 বা 4 এরকম বা 1 করা যায়, যে কোনো কারো তুমি বাড়াই করতে পারো। আচ্ছা, তুমি যে এখানে বাড়াইলা জিনিসটা, বাড়ালে তোমাকে এটা আবার কমাইতে হবে। এই পাশে যে কোনো একটা থেকে ডাটা থেকে সেই ডাটাটা তুমি কমাই দিবা। শর্ত হলো এই যে রো, এই রো এর স্থানটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। এইখানে যে 16 আসছে, তুমি এখানে ধরো 1 দিলা আর এখানে দিলা 5, বা এখানে দিলা 2 আর এখানে দিলা 1, তাহলে কি এখানে সামটা আগের মতো 16 থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো শর্ত, এটা হলো দ্বিতীয় অপশন। এই অপশনটারই আরেকটা অ্যাডভান্স ধাপ এটা। এখন আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য ডিলেশন, ডিরেক্টলি ডিলিট করে দাও। দেখো এই ঘরটাতে কি আছে, ওই নট অ্যাপ্লিকেবল আছে, এই ঝামেলা করছে, এই কলামটাও ঝামেলা করছে, এই কলামটাও ঝামেলা করছে। তাহলে আমি কি করবো, এই অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউট ডাটা সেট থেকে এই 3টা অ্যাট্রিবিউট ডিলিট করবো। তাহলে ওরা আমার সমস্যা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমার ডাটাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটার চাইতে ডিলেশনের চাইতে আমি যেটা বললাম কনভার্ট করা, কনভার্সনটা বেশি সুইটেবল। এখন এখানে যে আরো কিছু জিনিসপত্র আছে, হ্যান্ডলিং ক্যাটাগরিক্যাল ডাটা। ক্যাটাগরিক্যাল ডাটা তো আমরা চিনি, তোমার বাসার যদি ভাড়া জিজ্ঞেস করা হয় কত ভাড়া, তাকে তুমি বলবা 5,000 টাকা ভাড়া। কিন্তু যার সাথে তোমার অল্প অল্প সম্পর্ক তাকে তুমি বলবা 4,000 থেকে 5,000 বা 4,500 থেকে 5,000। এটা তুমি যাকে এক্সাক্টলি 5,000 বলছো ওটা হলো ক্যাটাগরিক্যাল, আর যাকে তুমি 4,500 থেকে 5,000 বলছো ওটা হচ্ছে নিউমেরিক্যাল বা কন্টিনিউয়াস। ডিটেক্টিং আউটলায়ার্স, আউটলায়ার্স তোমরা মিড এক্সামে পড়ছো, আউটলায়ার্স এর ম্যাথে মনে হয় অনেকেরই সমস্যা ছিল, আমাকে এসে পরে দেখাইছে। তো আউটলায়ার্স হলো তোমার যে ম্যাক্সিমাম বা মিনিমাম রেঞ্জ আছে তার থেকেও কিছু সেফটি পজিশন রাখা, কিছু সেফ এক্সট্রা পজিশন রাখা, আর কিছু না। মিনিমামের চেয়েও কম হবে, আবার ম্যাক্সিমামের চেয়েও বেশি হবে, এটা তোমরা জানো। এটা আসলে কি দিয়ে বোঝানো যায়, এই যে জানলার যে গ্লাসগুলো থাকে, জানলা বা ব্যালকনিতে যে গ্লাসগুলো থাকে, এই কাঁচগুলোর সাইডে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া থাকে, স্টিল বা কিছু একটা যে বাউন্ডারি দেওয়া থাকে, যাতে এই কাছে তোমার হাত না কাটে বা কাজটায় মানে নষ্ট না হয়, না ভেঙে চলে যায়। তো এই কাজটা হলো তোমার কাছের যে চারপাশের এরিয়া, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমাম লেন্থ মিনিমাম লেন্থ। আর এই যে স্টিলের যে বাউন্ডারি দিছে, বাউন্ডারি সহ পাশে যে তুমি স্কেলটা পাচ্ছ বাউন্ডারি সহ, এটাকে বলা হচ্ছে আউটলাইন। এখন কলিং ফিচার্স, আচ্ছা স্ট্যান্ডার্ড রেঞ্জ কি বললো, আমরা যখন তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করছিলে ভর্তির জন্য, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে বলছিল যে এইচএসসি পাস হতে হবে অবশ্যই, তাই না? এখন তুমি যদি এসএসসি পাস কেউ যদি এসে ভর্তি হতে চায়, যতই টাকা দিক, যতই টিউশন ফিসে দিক, তোমাদের ডাবল বা 5 গুণ দিক, তারপর কিন্তু ভর্তি নিতে পারবে না। কারণ এই যে একটা স্ট্যান্ডার্ড বা তোমার কমন একটা যে ইয়ে থাকে, স্কেলিং থাকে বা রেঞ্জ থাকে, এটার বাইরে তারা কাজ করতে পারবে না। কেউ যদি 2005 সালে এইচএসসি দিতে সে যদি এসে ভর্তি হতে, আমি জানি না পারবে কিনা, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে পারার কথা না। একটা স্ট্যান্ডার্ডাইজ জিনিসগুলো সব জায়গায় একটু থাকবে। এখানে মার্ক করা জিনিসগুলো করবা, তাহলে না আশা করা যায়। এখন ইনকোডিং, আমরা ডাটা ভিজুয়ালাইজেশন অলরেডি পড়ছিলাম, ইনকোডিং জিনিসটা। এখন ধরো তো আমি টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ দিই, তোমরা দেখা যায় অনেকে আমাকে টেলিগ্রাম গ্রুপে অনেকে মেসেজ দাও বা আমাকে এমনিতেও অনেকে মেসেজ দাও। তো ধরো তোমার ফোনটা হঠাৎ করে চুরি হয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে। কারণ সেই চোর যদি তোমার ফোনে ধরো লক নেই বা 5টা জিরো দিয়ে তুমি লক করে রাখছো, এখন সেই চোর কি করতে পারবে, টেলিগ্রামে ঢুকে সে তোমার আমার মেসেজ দেখতে পারবে। এইটা আমার কি হলো না, সেফটি বজায় থাকলো না। এখন এই সেফটির জন্য কি করা যেতে পারে, ইনপুট করা যেতে পারে, যেমন যে সেরা ডিটেকটিভরা করে থাকে, একটা কোড ইউজ করে থাকে। যেমন একজন ডিটেকটিভ হলো, ওরা হলো কয়েকজন টেরোরিস্ট আছে, ওই টেরোরিস্ট কি করলো, ওরা হচ্ছে কিছু একটা দাঙ্গা বাঁধাতে যাচ্ছে, এবং ওরা জানে যে এখানে পুলিশের ইনভেস্টিগেশন চলতেছে, ডিটেকটিভরা আশেপাশে।
টেররিস্ট যারা থাকে ওরা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট হয় এবং খুবই ওয়েল ট্রেন্ড। ওরা সবসময় সচেতন থাকে যে সাধারণ মানুষ দূরে থাক, ডিটেকটিভরাও যাতে ওদের ধরতে না পারে, ওদের কর্মকাণ্ড বুঝতে না পারে। তো ওরা কি করলো, ওরা একটা তোমার হাঙ্গামা করা প্ল্যান করছে একটা জায়গাতে, ধরো একটা শহরে একটা জায়গাতে হাঙ্গামা করা প্ল্যান করছে। ও ফোন দিচ্ছে আরেক টেররিস্টকে, ফোন দিয়ে বলতেছে যে তুই যে বিয়ের জন্য মেয়ে দেখতে চাইছিলি, ওই মেয়ে অমুক রেস্টুরেন্টে থাকবে, এই কয়টার সময় থাকবে, বা অমুক মেয়ে অমুক রেস্টুরেন্টে 7টা ছেলে নিয়ে বা 7টা বন্ধু বান্ধবী নিয়ে থাকতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ। অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিছি, তুমি অ্যাটেন্ডেন্স দাওনি কেন? এখন আর নতুন করে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। ম্যাম আমরা ভার্সিটি টাকা দিতে ছিলাম, কারেন্ট ছিল। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি দিতে বলিনি, তোমরা অ্যাটেন্ডেন্স দিও না, ক্লাস শেষ হয়নি। ম্যাম হল এরিয়ায় অনেক বেশি কারেন্টের ডিস্টার্ব দেখা যাচ্ছে, বারবার কারেন্ট যাচ্ছে আর আসতেছে, এই জন্য আমরা মানে ক্লাস ম্যাম আমার বাইরে আমরা খাইতে আসছি ম্যাম। আরেকটু পর ম্যাম খাবার পাবো না। এনকোডিং এর টেকনিক তোমাকে চুজ করতে বলবে। হ্যাঁ, তো ওইখানে তুমি ধরো এটা চুজ করলে তোমাকে কি করতে হবে, এর তথ্য অবশ্যই সাফাই করতে হবে। তো এটা কিন্তু আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে পড়ে ফেলছি, হুবহু এই লাইনগুলো ডাটা ভিজুয়ালাইজেশনে লেখা আছে। তো তোমরা যদি ওইখান থেকে পড়ো তখন এটা পড়ার সময় দেখবে যে তোমার পড়া হয়ে গেছে। আর যদি ওইটা আগে না পড়ে থাকে, এটা যদি আগে পড়ো তাহলে এখান থেকে পড়বে, এর জন্য আমি মার্ক করে দিচ্ছি। এই জিনিসটা ডুপ্লিকেট, আগের স্লাইডেই আমরা পড়ে আসছি। এখানে এক্সাম্পল লাগবে না, শুধুমাত্র তুমি বাংলাটা জানলেই হবে। এখন অর্ডিনালে শুধু বাংলা জানবা, এত এক্সাম্পল লাগবে না। লেভেল এনকোডিংটা ভালো, এটাও মনে হয় সম্ভবত আমরা পড়ে আসছি। এখন আসলে হ্যান্ডলিং আউটলায়ার্স, যেটা বললাম আমার জানলা বা ব্যালকনির যে গ্লাস, এই গ্লাসটা হলো কাজটাই তোমার এই মিনিমাম ম্যাক্সিমামের মধ্যে থাকছে, বাট আউটলায়ার্স মানে হচ্ছে এর বাইরে যে বাউন্ডারিটা দেওয়া হচ্ছে স্টিলের, যাতে আমাদের হাত না কেটে যায়, গ্লাস না ভেঙে যায়, এটা আউটলায়ার্স। এখন এই আউটলায়ার্স তোমার অনেক সমস্যা করতে হতে পারে, সেগুলা হ্যান্ডলিং করতে পারো কিভাবে। একটা বলছে ট্রিমিং আর একটা বলছে ক্যাপিং। আমি বলছি এই যে ডাটা সেট, এখান থেকে তুমি কি করতে পারো, তোমার যদি এই ডাটা আউটলায়ার নিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি এই আউটলায়ার দুইটাকে রিমুভ করে দিতে পারো। ট্রিম করা মানে তো ছেটে ফেলা বা কেটে ফেলা, তুমি রিমুভ করে দিতে পারো। আর একটা বলছে ক্যাপিং, মানে এই আউটলায়ারটাকে তুমি রিপ্লেস করতে পারো। এর মধ্যে যে ভ্যালু আছে সেই ভ্যালু দ্বারা তুমি রিপ্লেস করে দিতে পারো। একই লাইন কথাবার্তাই এখান থেকে লাগবে। আচ্ছা, আর এইখান থেকে দেখো কিছু কথা বলছে, সেগুলা কি আউটলায়ার যদি স্মল নাম্বার হয় সেক্ষেত্রে কেমন হবে, আর যদি বড় নাম্বার হয় সিগনিফিক্যান্ট সেক্ষেত্রে কেমন হবে। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। আর কিছু মেথড বলছে, মেথডের নাম লাগবে জাস্ট, এর ডিটেলস আপাতত লাগছে না। এখন ম্যাপিং ফাংশন, এটা আমরা ডাটা ভিজুয়ালাইজেশনে পড়ে ফেলছে, তাই আমি এখানে আর মার্ক করিনি। মার্ক করলে একটা লাইন করা যেত। এখন সব ফিচার স্কেলিং, তোমাকে একটা কোশ্চেন দিতে পারে যে তোমার এই ডাটা সেটে ধরো নোমান একজনের নাম, নোমানের ডাটা সেটে এজের জন্য বা স্যালারির জন্য তুমি কোন ফিচার স্কেলিং চুজ করবা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটু ওয়াইজলি ডিসিশন নিতে হবে। তোমাকে যদি বলে যে তুমি সিএসসি তে ভর্তি হয়েছিলা, সিএসসি তে ভর্তি হওয়ার আগে তুমি তো জানতে না তুমি কোন সাবজেক্টে ভর্তি হবা, তুমি কি করলা, তোমার যদি কোনো ফ্রেন্ড অন্য কোথাও পড়ে বা কোনো সিনিয়র পড়ে থাকে, তখন তুমি তাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে, যে আমি তো আসলে ইঞ্জিনিয়ার হতে চাই, সেক্ষেত্রে আমি আসলে কি করতে পারি, কোন সাবজেক্টে পড়তে চাই। সে যখন জানে ইঞ্জিনিয়ার হওয়াটা হলো তোমার আউটকাম বা আউটপুট বা তোমার রেজাল্ট, আর এই যে সে সাজেস্ট করলো, যেহেতু তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি কি লাগবে, সে যেহেতু অভিজ্ঞ, এর জন্য তোমাকে সাজেস্ট করছে যে হ্যাঁ তাহলে তুমি সিএসসি তে ভর্তি হও বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারো। এই যে সাজেশনটা দিল, এগুলো হচ্ছে তোমার ফিচার স্কেলিং টেকনিক। আর তোমার যে কিসের উপর বেস করে তুমি টেকনিকটা অ্যাপ্লাই করলা, অনেকগুলা কিন্তু টেকনিক আছে, সিএসসি আছে, আইআইটি আছে, তারপর সিআইএস আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। এগুলা থেকে সে কেন সিএসসি তোমাকে সাজেস্ট করছে, তুমি বলছো তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, আরো কিছু ইন্টারেস্টের কথাবার্তা বলছো, ওইগুলোর উপর বেস করে মানে রেজাল্টের উপর বেস করে সে তোমাকে একটা সাবজেক্ট চয়েস করে দিল, ইনপুট দিল, রেজাল্টের উপর বেস করে ইনপুট দিল। সো ডাটা সেটটা তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তারপর তোমাকে যে কোনো একটা স্কেলিং মেথড ডিসাইড করতে হবে, করার পর ওটা সম্পর্কে আবার সামনে যেতে হবে। ঠিক আছে, তুমি পরীক্ষায় গেলে ম্যাক্সিমাম কোশ্চেন এরকম পাবা যে কোনটা চুজ করবা, কেন চুজ করবা। তো এই জিনিসগুলো একটু ভালো করে করতে হবে, সবার থিওরিটা করতে হবে।
আচ্ছা, এইখানে আমার চিত্র লাগবে না। ওর দুইটা ক্যাটাগরি আছে, স্ট্যান্ডার্ডাইজেশন, নরমালাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন একটু পড়তে পারো, নরমালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট নরমালাইজেশন। এটা অলরেডি আমরা টাটা ভিজুয়ালাইজেশন করে ফেলছি। আর আমি তোমাদের সাথে একটা ফাইল শেয়ার করছিলাম সম্ভবত, যদি সময় পাও ফাইলটা পড়ো, ইনশাআল্লাহ কাজে লাগবে, ভালোই হবে। ওখানে আমি সবগুলা মডেলের জন্য অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কেন ইউজ করি, কোথায় ইউজ করি, এগুলো মনে হয় লিখে দিয়েছিলাম সম্ভবত। আমি একটা ফাইল বানিয়েছিলাম। স্ট্যান্ডার্ডাইজেশন আমি নিজে পার্সোনালি করবো না। নরমালাইজেশন হলো ডাটা ভিজুয়ালাইজেশন, আমি এখানে আর আলাদা মার্ক করিনি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি এখন ডাটা ভিজুয়ালাইজেশন সাইটটা তোমার কাছে আছে, তুমি এটা খুলে দেখো, এই জিনিসগুলাই ওখানে লেখা আছে। আমি পড়ার সময় দেখছি এটা হুবহু মিলের জন্য আমি এটা মার্ক করিনি, ওই স্লাইড থেকে পড়লেই হবে। আচ্ছা, এইখানে অনেকগুলো টেকনিক আছে। তোমাকে যদি বলে যে এখান থেকে তুমি কোনটা চুজ করবা, সেটার অ্যাডভান্টেজ তোমার জানতে হবে না? অবশ্যই জানতে হবে যে আমি এই জন্য এটা চুজ করছি, এটা চুজ করলে এটা হয়। সেই একই সাথে অ্যাডভান্টেজ জেনে তার সাথে তোমার ডিসঅ্যাডভান্টেজটাও জানতে হবে। তুমি যখন সিএসসি তে ভর্তি হচ্ছিল, তোমাকে কিন্তু তোমার ওই ভাই এটাও বলে দিচ্ছিল যে সিএসসি কিন্তু অনেক চাপ, অনেক করতে হয়, প্রোগ্রামিংও করতে হয়। তুমি সব কিছু জেনে শুনে ভালো খারাপ জেনে কি হইতে পারবা বা তোমার কত করতে হবে, সব কিছু জেনে শুনে তারপর তুমি সিএসসি তে ভর্তি হয়েছো। তোমার এই প্রত্যেকটা মেথডের জন্য আমার ফাইলটা পড়লে আশা করি এনাফ, যদি মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়লে আশা করি এনাফ। এখন এইখানে যে কথাবার্তাগুলো লেখা আছে ডাটা ভিজুয়ালাইজেশনে ম্যাক্সিমাম জিনিসটাই আছে, কমন পড়ে যায়, এর জন্য এটা আমি আর পড়াবো না। এটা লাগবে না। স্ট্যান্ডার্ডাইজেশনের শুধু বেসিক কি আর কোথায় ইউজ করে এইটুকু বেসিক। নরমালাইজেশনটা খুব ভালো করে করতে হবে, এটা পড়ে ফেললে না, এটা আর সবটা লাগছে না আপাতত ঘরটা। এখন এখানে বলছে প্রসিডিউর ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এটাও ডাটা ভিজুয়ালাইজেশনে আছে, এই সাইডটাও ওইখানে আছে। এখন আসলে ফিচার কনস্ট্রাকশন। এতক্ষণ আমরা যা দেখছি সেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন, আর কনস্ট্রাকশন মানে কি, ওই যে আইটেমগুলো থেকে চা বানালাম, এটা হচ্ছে কনস্ট্রাকশন। এখন দেখো এই যে একটা ডাটা সেট আছে, সবার বয়স, আমরা বইতে এতদিন কি পড়ছি, বইতে আমরা পড়ছি যে 18 বছর হলে সে অ্যাডাল্ট, আর 18 বছর না হলে সে অ্যাডাল্ট না। তাহলে সেই আমার যে জ্ঞান আছে, আমার নিজের যে মাথায় জ্ঞান আছে, সেই জ্ঞানের ভিত্তিতে আমি 23 বছর যে আছে ওকে আমি বলছি অ্যাডাল্ট। নিজে একটা ঘর করলাম, করে অ্যাট্রিবিউট বানাইলাম, বানায় আমার নিজের জ্ঞানের উপর ভিত্তি করে এটা দেখে আমি আমার নিজের রেজাল্ট এখানে দিচ্ছি। তো যে জানে না, যে আসলে পড়াশোনা করেনি, কোনদিন স্কুলে যায়নি, সে তো জানবে না যে 18 বছর হয়ে গেলে সে অ্যাডাল্ট। ঠিক আছে, এটা হলো আমার নিজের জানা জ্ঞানের উপর ভিত্তি করে নতুন ঘর করছি। দেখো আমি যে বারবার জ্ঞান কথাটা বলছি, আমার নিজের মাথার জ্ঞান, এইটা আসলে তোমাকে ডোমেইন নলেজ, এখানে একটা ওয়ার্ড আছে ডোমেইন নলেজ। আমার মাথায় যে জ্ঞান আছে এটাকে আমি বলতেছি ডোমেইন নলেজ। ডাটা সায়েন্সের ভাষায় এটাকে ডোমেইন নলেজ বলা হয়। আর এই জন্য বললাম আমার মাথায় থাকা জ্ঞান, মানে আগে আমি পড়ছি 7-8 পড়ছি, এই জন্য আমার এখনো মনে আছে। সেটা হলো এক্সিস্টিং ফিচার। আমি যে ওয়ার্ডগুলা বারবার বলতেছি, মার্ক করে দেখাচ্ছি, এগুলা পরীক্ষার খাতায় যদি তুমি রাখতে পারো তাহলে তোমার কোশ্চেনটা হেভি হবে। অন্যজন এগুলা না লিখে এমনি এমনি এই চ্যাটজিপিটি ওয়ার্ডে লিখে দিছে, তার চেয়ে তোমার কোশ্চেনের আনসারটা হেভি হবে, তুমি বেশি মার্কস এক্সপেক্ট করতে পারো। এখন আসলে ফিচার কনস্ট্রাকশনে এখানে বলছে পারপাস, মানে তুমি কোন পারপাসে আসলে ইউজ করো। হিডেন রিলেশনশিপ ক্যাপচার করার জন্য এটা আমাদের মার্ক করে রাখছি। এইসব আমাদের আর ডিটেলসে লাগবে না। এক্সট্রাকশন, ওই যে বললাম এক্সট্রাকশন মানে হচ্ছে ওরা স্পেসিফিক্যালি দুটো সুন্দর উদাহরণ দিয়েছে, সেটা কি, রিডিউসিং ডাইমেনশনালিটি। যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের এক্সাম্পলটা ইজিলি আমাদের মাথায় আসে। কি বলছে, আইডেন্টিফাইং দ্য মোস্ট এসেনশিয়াল ফিচার্স। তো অনেকগুলা ডাইমেনশন যদি দেওয়া থাকে, আমি সেখান থেকে কি করব, 7টা ডাইমেনশন দেওয়া আছে, সেখান থেকে আমি ওয়ান ডাইমেনশনাল আউটপুট বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে। কোনটাকে চুজ করতে হবে, সবচেয়ে ভালোটাকে চুজ করতে হবে, সবচেয়ে মিনিংফুলটাকে চুজ করতে হবে। এখানে সেটাই বলছি, যেটা মোস্ট এসেনশিয়াল ফিচার্স। তুমি যদি ধরো যেটা আননেসেসারি, কোনো প্রয়োজনই নেই, তুমি সেটা চুজ করলা, তাহলে আসলে তুমি আলটিমেটলি কোনো রেজাল্ট ওখানে পাবা না। এখন আসো ডাইমেনশনালি রিডিউশনের জন্য দুইটা ওয়ে আছে, সুন্দর দুইটা ওয়ে। তোমাদের কোর্সে এগুলা নাই, থাকলে খুবই মজার জিনিস, তোমাদের শেখাতে পারতাম, খুবই মজার জিনিস। একটা হলো ফিচার এক্সট্রাকশন আর সিলেকশন। সিলেকশন হচ্ছে সবগুলা বাদ দিয়ে একটা চুজ করলাম, আর এক্সট্রাকশন মানে হচ্ছে ডাইমেনশনালিটি রিডিউস করে হিডেন যে রিলেশনটা আছে ওটা আমি এক্সপ্লোর করব। এখন আসো ফিচার এক্সট্রাকশনের মধ্যে দুইটা ডাইমেনশনালিটি রিডাকশন অ্যালগরিদম আছে। ডিটেইলস লাগবে না, অ্যালগরিদম গুলা কি কাজ করে, কিভাবে কাজ করে সেগুলো লাগবে না, শুধু তোমার এটা লাগবে PCA, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, LDA, লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালাইসিস।
এই দুইটা নাম লাগবে এবং এটা কি করে ডাইমেনশনাল রিডাকশন করে কিসের ক্ষেত্রে ফিচার এক্সট্রাকশনে ক্ষেত্রে এইটুকু তুমি পরীক্ষার খাতায় লিখলে 2 মার্কস যদি থাকে তুমি 2 মার্কস দিয়ে পাবা এক থাকলে এক পাবা আর যদি বড় কোশ্চেন থাকে তাহলে আর একটু বাংলা টাংলা ভিতরে ঢুকাইতে হবে বাট এই অ্যালগরিদম গুলা কি করে কিভাবে করে এত কিছু আমাদের লাগবে না শুধু এটুকু লাগবে এই অ্যালগরিদম গুলা কি করে এখানে সুন্দর করে বলে দিচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন করে কিসের জন্য ফিচার এক্সট্রাকশনের জন্য এটুকু না এমনি এখানে অনেক কিছু আছে পিসিএল দিয়ে কিভাবে কাজ করে এগুলো আমরা শিখবো না ফিচার সিলেকশন তুমি যখন জামা কাপড় কিনতে যাও তোমার বাজেট আছে 2000 তখন তুমি কি করবে 2000 টাকাতে তুমি একটাই জামা কিনতে পারবে তোমার পছন্দ হয়েছে 4টা না 3টা পছন্দ হয়েছে তখন তোমার যে 3টা পছন্দ তার সামনে নিয়ে তুমি বারবার নাড়াই চাড়াই দেখো গায়ে ধরে দেখো যে কোনটা পরলে সবচেয়ে ভালো লাগবে এবং আমার বাজেটের মধ্যে থাকবে ওই যে তুমি যে কোনো একটা নিলে ওইটাই হলো তোমার ফিচার সিলেকশন যেটা তোমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এবং সেই সাথে বাজেটের মধ্যে আছে দুইটা জিনিসই কনসিডার করতে হবে বাজেটের মধ্যে আছে সেটাই তুমি নিচ্ছ ধরো আর একটা ভালো লাগছে কিন্তু সেটা 2500 টাকা হয়েছে তোমার কাছে আর 500 টাকা নাই তখন তুমি কি করবো এটা কিন্তু ইচ্ছা থাকলেও নিতে পারবা না এখানে শেখা যেগুলো বলছে ওদের কিছু মেথড আছে চাইলে মেথডের জাস্ট নামগুলা দেখে রাখতে পারো ডিটেলস লাগবে না এই স্লাইডে আর আশা করি কিছু নাই আরেকটা টপিক বাকি আছে কনফিউশন ম্যাট্রিক্স এর সাথে ওই রিলেটেড আমি দেখাই দিই কোন টপিকটা বাকি আছে এই যে এই স্লাইডটা বাকি আছে এটা আমরা কালকে কনফিউশন ম্যাট্রিক্স ক্লাসটা করলে তারপরে এটা আমরা ইজিলি বুঝতে পারবো ক্লাসটা না করলে একটু বোঝা টাফ হয়ে যাবে এজন্য এখন আমি এটা করব এখন কথা হলো তোমরা তো মঙ্গলবার কুইজ দিবা তাই না মঙ্গলবার যদি তোমরা কুইজ দাও অ্যাসাইনমেন্টটা মন দিয়ে সলভ করবা আবারও বলছি না করলে তোমাদের দোষ আমার কিছু করার নেই এখন মঙ্গলবার যদি তোমরা কুইজ দাও কুইজের খাতা কবে দেখবা মঙ্গলবার পর তার ক্লাস নেই বুধবার তো মনে হয় ডিপার্টমেন্টে আসবে নাকি ম্যাম বুধবার আমাদের অফ ডে তাহলে খাতা কবে দেখবা বুধবার বৃহস্পতিবার দেখা যায় ম্যাম আমি যাই না আচ্ছা দেখি দাও কুইজ দাও আগে ম্যাম নাম্বার বাড়িয়ে দিন সমস্যা দেখা লাগবে না তোমরা কিছু লিখবা না আর আমি এমনি এমনি নাম্বার বাড়াই দেবো ঠিক আছে তোমরা অ্যাটেন্ডেন্স দাও আজকে আর কিছু পড়াবো না অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দাও অ্যাটেন্ডেন্স